একদল ডাকাতদের ব্যাংক ডাকাতি করার পরিকল্পনা এতটা নিখুঁত ও মাস্টারমাইন্ড ছিল যে ডাকাতি করার আগে পুরো ব্যাংক এবং পুলিশ ডিপার্টমেন্টদেরকে থ্রেট দিয়ে বলে যে আমি তোমাদের চোখের সামনে দিয়ে ব্যাংকের সমস্ত টাকা ডাকাতি করে নিয়ে যাব, পারলে তোমরা আমাকে খুঁজে বের করো। আর সেই ডাকাতেরা সেটা করেও দেখায়। তারা ডাকাতি করার পর সবার চোখে ধুলো দিয়ে ব্যাংকের সেই মেন গেট দিয়ে বেরিয়ে যায়। তো সেই ডাকাতদের কি এমন মাস্টার প্ল্যান ছিল যে তারা পুরো ব্যাংকটাকেই ডাকাতি করে ফেলে, অথচ কেউ তাদেরকে ধরতে পারে না। সেই চাঞ্চল্যকর রহস্য জানতে হলে ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। এছাড়া পুরো মুভি জুড়ে এতগুলো টুইস্ট রয়েছে যে যেগুলো দেখার পর আপনি হতবাক হয়ে যাবেন। তো ব্যাংক ডাকাতির এমন সব ঘটনা নিয়ে আজকের সিনেমা ইনসাইড ম্যান। তাহলে চলুন ঘটনার গভীরে প্রবেশ করা যাক। মুভির শুরুতে দেখা যায় ডাল্টন রাসেল নামের একজন লোক, যাকে আমরা রাসেল বলেই জানবো। তো সে একটি বদ্ধ ছোট রুমে আটকে আছে এবং সে বলে যে আমার নাম ডাল্টন রাসেল, আমার কথায় মনোযোগ দিন, কারণ আমি এক কথা দুইবার বলি না। আর আমি কয়েকদিন যাবৎ একটি ছোট রুমে নিজে থেকেই আটকে রয়েছি, কারণ আমি সম্প্রতি একটি ব্যাংক ডাকাতির নিখুঁত পরিকল্পনা বাস্তবায়ন করেছি। কেন করেছি সেটা যদি বলতেই হয় তাহলে আর্থিক প্রয়োজনটা বাদে উত্তরটা খুবই সহজ, কারণ আমি এই কাজে অনেক দক্ষ। যদি বলি কিভাবে, তাহলে সেখানেই রয়েছে গল্পের মূল আকর্ষণ। এরপর দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় আমেরিকার ম্যানহাটন ট্রাস্টের একটি ব্যাংকে প্রতিদিনের মতো ব্যাংকের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। এরপর ব্যাংকের দিকে একটি গাড়ি আসতে থাকে, যেটা মূলত একটি পেন্টিং এর গাড়ি ছিল। অর্থাৎ আজকেই ব্যাংকের ভিতর পেন্টিং এর কিছু কাজ ছিল। এরপর গাড়ির ভিতর থেকে কয়েকজন পেন্টার, অর্থাৎ রং করার মিস্ত্রি আর কি, তারা কিছু সরঞ্জাম ও রং নিয়ে পেইন্ট করার জন্য প্রথমে ব্যাংকের ভিতরে একজন ঢুকে। এরপর সে একটি টেবিলের কাছে এসে তার হাতে থাকা লাইটের মতো একটি ডিভাইস, যাকে ইনফ্রারেড লাইট বলা হয়, যার আলো মানুষের চোখে পড়বে না কিন্তু ডাইরেক্ট ক্যামেরার উপরে হিট করবে। আর এই ডিভাইসটি দিয়ে সে আশেপাশের সকল সিসিটিভি ক্যামেরাগুলোকে বন্ধ করে দেয়। এরপর আরো কয়েকজন লোক পেন্টিং সরঞ্জাম নিয়ে ব্যাংকের ভিতরে ঢুকে এবং মেন গেট বন্ধ করে দেয়। আর এই বিষয়টা যখন ব্যাংকের গার্ড দেখতে পায়, তখন সেই পেন্টিং এর লোকেরা এসে ব্যাংকের গার্ডকে আটকে ফেলে এবং কিছু স্মোক গ্রেনেড ছেড়ে সেখানে ধোঁয়া সৃষ্টি করে এবং ব্যাংকের সকল কর্মচারী ও কর্মকর্তাকে নিচে ডাউন করে বসিয়ে রাখে। তখন সবাই প্রাণ ভয়ে মাটিতে শুয়ে পড়ে। তখন ডাকাত দলের একজন লোক বলে, আমরা এখানে ডাকাতি করতে এসেছি, আর কেউ যদি আমাদের কাজে বাধা দাও তাহলে AK-47 এর বুলেট সরাসরি তার মাথায় ঢুকিয়ে দেওয়া হবে। এমন সময় বাহিরের একজন পুলিশ দেখতে পায় ব্যাংকের গেট দিয়ে ধোঁয়া বাইরে বের হচ্ছিল। সে কাছে গিয়ে দেখতে পায় মেন দরজা লক করা ছিল। ঠিক তখনই পুলিশকে দেখে একজন ডাকাত ভিতর থেকে বাইরে এসে বন্দুক ঠেকিয়ে পুলিশকে বলে, ভিতরে আমরা অনেক লোককে জিম্মি করে রেখেছি, আর তোমাকে আমরা সতর্ক করে দিচ্ছি যে আশেপাশে যদি আমরা কোনো পুলিশ দেখি তাহলে জিম্মি করা সব লোকেদেরকে আমরা মেরে ফেলবো। এটা বলে সে আবারও ভিতরে চলে আসে। এরপর সেই পুলিশ ব্যাংকের সাইডে এসে থানায় ফোন করে জানিয়ে দেয় এবং অতিরিক্ত ব্যাকআপের জন্য আরো কিছু পুলিশ পাঠাতে বলে। অপরদিকে দেখা যায় থানায় বসে ক্যাট নামের একজন পুলিশ ও তার সহকারীরা বসে এক জায়গায় গল্প করছিল। তখন সেখানে তাদের বস এসে তাদেরকে জানায় যে ম্যারাথন ট্রাস্ট ব্যাংকে ডাকাতি হচ্ছে এবং ব্যাংকের ভিতরে অনেক লোক জিম্মি আছে এবং সেই ডাকাতদের ধরতে এবং জিম্মিদেরকে রক্ষা করার জন্য এই গোয়েন্দা অফিসার ক্যাটকে দায়িত্ব দেওয়া হয়। এরপর ক্যাট তার সমস্ত ফোর্সকে নিয়ে সেই ব্যাংকের দিকে রওনা দেয়। তারা সেখানে পৌঁছে সেই ব্যাংকের আশেপাশে সম্পূর্ণ ঘেরাও করে দেয় এবং ব্যারিকেড দিয়ে আশেপাশের রাস্তাগুলোকে ব্যারিকেড দিয়ে দেওয়া হয় এবং সবাই পজিশন নেয় আর পাশের বিল্ডিং এর ছাদে স্নাইপার সেট করে রাখে। এরপর দেখা যায় অলরেডি সেখানে মিডিয়ার লোকজনও চলে এসেছে। অন্যদিকে একটি মেয়ে একটি লোকের কাছে এসে দ্রুত বলে যে স্যার, আমাদের একটি শাখায় ডাকাতি হচ্ছে, আর এই লোকটির নাম হচ্ছে আর্থার, আর যেই ব্যাংকে ডাকাতি করা হচ্ছে ইনি হচ্ছে সেই ব্যাংকের মালিক। এখন আর্থার বলে যে কেউ আহত হয়েছে নাকি। মেয়েটি বলে না, তবে আমাদের অনেক কর্মী সহ অসংখ্য মানুষ জিম্মি রয়েছে। আর যেহেতু আর্থার একজন প্রভাবশালী মানুষ, তাই সে এই খবরটি শুনে তেমন একটা চাপ নেয় না। কিন্তু যখনই সে শুনতে পায় তাদের 32 নাম্বার ব্যাংকে ডাকাতি হচ্ছে, তখনই আর্থার অনেক ঘাবড়ে যায়। আর্থার সেখানে বসে পড়ে আর অনেক টেনশন করতে থাকে। অন্যদিকে সেই ডাকাতেরা সকল জিম্মিদেরকে অন্য একটি ফ্লোরে নিয়ে যায় এবং তাদের সবার কাছ থেকে মোবাইল ফোনগুলো কেড়ে নিয়ে নেয়।
তখন সেই ব্যাংকের একজন কর্মকর্তা তার মোবাইলটি জমা দিতে রাজি হয় না, আর তখন ডাকাত সেই লোকটিকে অন্য একটি রুমে নিয়ে নৃশংসভাবে মারতে থাকে। এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। এরপর সকল জিম্মিদের মধ্যে মহিলা এবং পুরুষদেরকে আলাদা লাইনে দাঁড় করানো হয়, আর ডাকাতেরা তাদের সাথে করে অনেকগুলো ড্রেস এনেছিল, আর সেই ড্রেসগুলো সবাইকে পরতে বলে। এরপর সকল জিম্মিরা ডাকাতদের কথা মতো তাদের এই কালো রঙের ড্রেস এবং মাস্ক পরে নেয়। তাদের সবাইকে একই রঙের ড্রেস পরানোর কারণ হলো হঠাৎ করে যদি সেখানে পুলিশ চলে আসে, পুলিশেরা যেন সহজে চিনতে না পারে এদের মধ্যে কে ডাকাত এবং কে ব্যাংকের কর্মকর্তা। তো সেখানে একজন বয়স্ক লোক শ্বাসকষ্টের যন্ত্রণায় অনেক কষ্ট পাচ্ছিল। তখন সেই ডাকাতেরা সেই লোকটিকে ব্যাংকের বাইরে বের করে দিয়ে আবারও ব্যাংকের মেন গেট লক করে দেয়। এখন কথা হলো, পুলিশেরা চাইলেই সরাসরি ডাকাতদের উপরে আক্রমণ করতে পারত, কিন্তু এটা করলে ডাকাতদের হাতে জিম্মি হওয়া নিরপরাধ মানুষগুলো মারা যেতে পারে। তাই পুলিশেরা সরাসরি অ্যাকশন নেওয়া থেকে বিরত থাকে এবং তারা চেষ্টা করতে থাকে জিম্মি হওয়া লোকজনদের কোনো ক্ষতি ছাড়াই যেন এই ব্যাপারটিকে অন্যভাবে হ্যান্ডেল করা যায়। কিন্তু তারা ব্যাংকের চারপাশে সবাই অনেক কড়াভাবে অ্যালার্ট হয়ে থাকে। আর পুলিশেরা এই বৃদ্ধ লোকটিকে কালো ড্রেস পরা দেখে প্রথমে ডাকাত মনে করে। এরপর সে মাস্ক খুলে বলে যে আমি ডাকাত নই, তারাই আমাকে এই পোশাক পরিয়েছে। তখন পুলিশেরা তাকে নিরাপদ জায়গায় নিয়ে যায়। অপরদিকে ডাকাতেরা ব্যাংকের ভল্ট খুলে দেখতে পায় সেখানে বিলিয়ন বিলিয়ন ডলার এবং অনেক স্বর্ণ রয়েছে। এরপর তারা সবাই সেখান থেকে ব্যাংকের স্টোর রুমে চলে আসে। অন্যদিকে ম্যাডোলি নামের একজন মহিলাকে দেখা যায়, যে পেশায় একজন প্রাইভেট ডিটেকটিভ, অর্থাৎ সে টাকার বিনিময়ে মানুষের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে থাকে। দেখা যায় ম্যাডোলি তার এক ক্লায়েন্টের সাথে গল্প করছিল। ঠিক তখন তার একজন সহকর্মী তাকে জানায় যে আর্থার নামে একজন লোক তার সাথে ফোন করে কথা বলতে চাচ্ছে, মানে সেই ব্যাংকের মালিক আর্থার। আর ম্যাডোলি ফোন রিসিভ করলে আর্থার বলে যে আমার ছোট্ট একটি সমস্যা হয়েছে, যে সমস্যার সমাধান করার জন্য বিশেষ দক্ষ ও বিচক্ষণ একজন লোক দরকার, আর এটার জন্য আমি তোমাকেই পারফেক্ট মনে করছি। এরপর আর্থার ম্যাডোলির সাথে দেখা করে তাকে বিস্তারিত বলে। আর্থার তাকে জানায় যে ডাকাতেরা আমার যে ব্যাংকে ঢুকেছে সেখানকার একটা সেফটি বক্সের ভিতরে আমার এমন কিছু রয়েছে যা অনেক অনেক বেশি মূল্যবান। তাই আমি চাই তুমি ব্যাংকের ভিতরে গিয়ে ডাকাতদেরকে যেভাবে পারো ম্যানেজ করবে, যাতে করে তারা যত ইচ্ছা টাকা নেক, কিন্তু সেই সেফটি বক্স যেন তারা না খুলে। আর যদি তারা সেফটি বক্স খুলেও ফেলে তাহলে তুমি তাদের কাছে সেগুলো নিয়ে সেটার ভিতরে যা থাকবে সেগুলো সবকিছু এনে আমাকে দিয়ে দিবে, আর এই কাজের বিনিময়ে তুমি যা চাইবে তাই পাবা। ম্যাডোলি বলে আপনি চিন্তা করবেন না, আজ পর্যন্ত কোনো ক্লায়েন্ট আমার কাজে অসন্তুষ্ট হননি। অন্যদিকে দেখা যায় সেই ডাকাতেরা সেই ব্যাংকের স্টোর রুমে ঢুকে আশেপাশের র্যাকগুলো সরিয়ে সেই রুমের ফ্লোর কাটতে থাকে। আর বাইরে ক্যাট দেখতে পায় ডাকাতেরা যে গাড়িটি নিয়ে এসেছে সেটা একটা পেন্টিং এর স্টিকার লাগানো ছিল। আর এই স্টিকারটি উঠানোর পর ক্যাট বুঝতে পারে এই ডাকাতেরা আসলে এই গাড়িটিও অন্য কোথাও থেকে চুরি করে এনেছে। এরপর দেখা যায় ডাকাতেরা আরেকজন জিম্মিকে সেখান থেকে বের করে দেয়, আর পুলিশ তাকে সেফ জোনে নিয়ে আসে। ক্যাট দেখতে পায় সেই লোকের গলায় একটি বোর্ড ঝোলানো আছে, যেখানে লেখা ছিল তারা ভিতরে 50 জন মানুষের জন্য খাবার চেয়েছে। আর এইভাবেই ব্যাংকের থেকে কোনো লোককে বের করে দিলে ক্যাট সেই লোকদেরকে ধরে ডাকাতদের সম্পর্কে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করে। তো এরপর ডাকাতদের কথা অনুযায়ী ক্যাট তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেয়। এ সময় ক্যাট ডাকাতের লিডারকে বলে যে আমি ডিটেকটিভ ক্যাট, আর তুমি যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে আমি কল দিব, আশা করি তুমি ভিতরে যাওয়ার পর আমার কলটি রিসিভ করবে। আর দেখা যায় ডাকাতদের ভিতরে একজন মেয়েও ছিল, যে কিনা সেই স্টোররুমের ভিতরে গর্ত করছিল। এরপর দেখা যায় প্রথমবারের মতো ডাকাতের লিডার তার মাস্ক খুলে। আপনাদের কি মনে আছে মুভির শুরুতে যে ডাল্টন রাসেল নামের একজন লোক বলেছিল যে আমরা একটা ব্যাংক ডাকাতের নিখুঁত পরিকল্পনা করছি, আর এটাই হলো সেই রাসেল, আর সেই হলো এই ডাকাত দলের লিডার। এরপর রাসেল একটি লকার খুলে দেখে যে সেখানে অনেকগুলো ছোট ছোট পোটলা রয়েছে, যেগুলোর ভিতরে হয়তো ডায়মন্ড রয়েছে। আর সে এই লকার থেকে একটি ফাইল বের করে নিয়ে অন্য রুমে চলে আসে। অন্যদিকে দেখা যায় সেই প্রাইভেট গোয়েন্দা ম্যাডোলি শহরের একজন মেয়রকে নিয়ে ক্যাটের সাথে দেখা করার জন্য চলে আসে, কারণ ম্যাডোলি যেহেতু এই ব্যাংকের মালিক আর্থারের সাথে ডিল করেছিল যে সে ডাকাতদেরকে হ্যান্ডেল করবে, কিন্তু ক্যাট ছিল সরকারি গোয়েন্দা, তাই ম্যাডোলি সরাসরি ডাকাতদের সাথে কথা বলতে চাইলেও ভিতরে সে যেতে পারবে না। আর ম্যাডোলির সাথে এই মেয়রের অনেক ভালো সম্পর্ক ছিল, তাই মেয়র যেন ক্যাটের সাথে কথা বলে ম্যাডোলির সাথে ডাকাতদের কথা বলার জন্য ব্যবস্থা করে দেয়, সেজন্য ম্যাডোলি মেয়রকে তার সাথে করে নিয়ে এসেছে। যাই হোক, প্রথমে মেয়রের কথায় ক্যাট রাজি হয় না। তখন মেয়র ক্যাটকে বলে যে তুমি যদি ম্যাডোলি
ম্যাডলিকে ডাকাতদের সাথে কথা বলার সুযোগ করে দাও, তাহলে খুব শীঘ্রই তোমার অনেক বড় প্রমোশন হবে। যাই হোক, এমন অফার পেয়ে সবশেষে ক্যাট রাজি হয়ে যায়। এরপর ক্যাট সরাসরি ডাকাতদের লিডার রাসেলকে কল দেয়। তখন ম্যাডলি রাসেলকে বলে, আমার পরিচয় হয়তোবা তোমার সাথে সরাসরি কথা বললেই তুমি জানতে পারবে। আরও বলে যে যাই হোক, আমি শুধু ব্যাংকের ভিতরে জিম্মি থাকা সেই লোকজনদের কথা ভেবে আমি তোমার জন্য সুন্দর একটি ডিলের ব্যবস্থা করেছি, যেটার মাধ্যমে তোমার স্বার্থ রক্ষা হবে এবং কারো কোনো ক্ষতি হবে না, আর তুমি নিরাপদে থাকবে। রাসেল বলে, কি সেটা? ম্যাডলি বলে, সেটা না হয় তুমি সরাসরি আমার সাথে কথা বললেই জানতে পারবে। তখন রাসেল ম্যাডলির সাথে সরাসরি কথা বলতে রাজি হয়। এরপর রাসেল ম্যাডলিকে ভিতরে নেয় এবং তার সমস্ত শরীর চেক করে নেয়। ম্যাডলি রাসেলকে বলে, আমি যে চুক্তিটা ঠিক করেছি, তুমি যদি এখন আত্মসমর্পণ করো তাহলে তুমি সব থেকে সর্বনিম্ন সাজা ভোগ করবে। রাসেল বলে, চুক্তিটা তাহলে শুধু এইটুকুই? ম্যাডলি বলে, না, জেল থেকে বের হয়ে তুমি আরো $2 মিলিয়ন পাবে। রাসেল বলে, এসব বাচ্চাদের কাহিনী বন্ধ করে তুমি আমার কি স্বার্থ রক্ষা করবে সেটা বলো। তখন ম্যাডলি বলে, এইটুকুই বলার ছিল। তখন রাসেল ম্যাডলিকে বলে, তুমি যেটার জন্য এখানে এসেছো সেই কাহিনীটা আমি নিজে থেকেই বলে দিচ্ছি। সেটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে একজন আমেরিকান নাগরিক, যে কিনা পেশার ব্যাংকার ছিল, সে জার্মানদের সাথে হাত মিলিয়ে নিজের দেশের সাথে বেইমানি করেছিল আর অসংখ্য মানুষের সম্পদ অবৈধভাবে লুটপাট করেছিল। আর সে এই সমস্ত সম্পদ দিয়েই বর্তমানে পরবর্তীতে একটি ব্যাংক খুলেছে। আর তুমি তারই পক্ষ নিয়ে আমার সাথে চুক্তি করতে এসেছো, তাই তো? আসলে রাসেল এই কথাটা কেন বলল সেটা হয়তো বা আপনারা কিছুটা বুঝতে পেরেছেন, তবে একটু পরেই আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে এই কথার রহস্যটা কি। তখন ম্যাডলি বলে, ব্যাপারটা বেশি ঘোলাটে না করে যত দ্রুত সমাধান করা যায় ততই তোমার জন্য ভালো। রাসেল বলে, তাহলে তুমি এখন কি করতে চাচ্ছ? ম্যাডলি বলে, শুধুমাত্র আমি একটা সেফটি বক্স খুলবো। একটু আগে রাসেল যখন একটি সেফটি বক্স থেকে একটি ফাইল বের করেছিল, সেই ফাইলটি ম্যাডলিকে দেখিয়ে বলে, এটার জন্য, তাই তো? রাসেল আরও বলে, তোমাকে যে এখানে পাঠিয়েছে তার উচিত ছিল এই ফাইলটি ধ্বংস করে ফেলা, কিন্তু যেহেতু সে এটা করেনি তাই এটা এখন আমার, এবং এটাই হলো আমার ভবিষ্যতের নিরাপত্তা। কারণ পরবর্তীতে যদি আমাকে আদালতের সামনে দাঁড়াতে হয় তাহলে এই কাগজের বিনিময়ে তুমি আর তোমার বস আমাকে সাহায্য করবে। তখন ম্যাডলি বলে, তুমি যদি এই কাগজটা নিয়ে এখান থেকে বের হতে পারো তাহলে তার বিনিময়ে তোমাকে অনেক টাকা দেওয়া হবে। রাসেল বলে, কথাটা মাথায় রাখলাম। তখন ম্যাডলি বলে, আচ্ছা তুমি এখান থেকে পালাবে কিভাবে? তখন রাসেল বলে, সবার সামনে দিয়েই মেন গেট দিয়েই বের হয়ে যাব। অবশেষে ম্যাডলি বলে, এই ফাইলের ব্যাপারে তুমি কিভাবে জেনেছো? তখন রাসেল বলে, অপরাধ মূলত দুর্গন্ধের মতো, সেটাকে যতই ঢেকে রাখুক তারপরও সেখান থেকে দুর্গন্ধ বাইরে ছড়ায়। যাই হোক, ম্যাডলি এতক্ষণে বুঝে যায় যে রাসেল যেমন তেমন কোনো ডাকাত নয় এবং সে সবকিছু পরিকল্পনা করেই এখানে এসেছে। এরপর ম্যাডলি কোনো উপায় না পেয়ে সেখান থেকে বের হয়ে আসলে ক্যাট তাকে জিজ্ঞেস করে যে তোমাদের মাঝে কি কথা হয়েছে। তখন ম্যাডলি বলে, তাকে অফার করেছিলাম এখন যদি সে আত্মসমর্পণ করে তাহলে তার সাজা কম হবে, কিন্তু সে রাজি হয়নি। মানে ম্যাডলি ক্যাটকে ভুলভাল বুঝিয়ে সেখান থেকে চলে আসে। কিন্তু ক্যাট ব্যাপারটা ঠিকই বুঝতে পারে যে এসবের ভিতর কোনো না কোনো ঘাপলা রয়েছে। এরপর ক্যাট রাসেলকে ফোন করে বলে, তোমার জন্য একটি প্লেন রেডি করা হয়েছে। মানে রাসেল আরও অনেক আগেই তার জন্য এয়ারপোর্টে একটি প্লেন রেডি রাখার শর্ত দিয়েছিল। ক্যাট আরও বলে যে আগে তোমাকে একটি কাজ করতে হবে, সেটা হলো আগে আমি ভিতরে গিয়ে দেখতে চাই তুমি সকল জিম্মিদেরকে সুরক্ষিত রেখেছো কিনা, আর তারপরেই তুমি তোমার প্লেন বুঝে পাবে। এরপর রাসেল ক্যাটকে ভিতরে নিয়ে আসে এবং সকল জিম্মিদেরকে সে দেখায়। এক সময় ক্যাট বলে, তোমার এত পরিকল্পনা থাকার পরেও তুমি এখান থেকে বের হচ্ছ না কেন? তখন রাসেল বলে, আমি কাপুরুষের মতো এখান থেকে পালাবো না, সময় হলে সবার চোখের সামনে দিয়েই হেঁটে বেরিয়ে যাব। এভাবে কথা বলার সময় এক পর্যায়ে ক্যাট হঠাৎ করে রাসেলের উপর আক্রমণ করে বসে। আসলে ক্যাট চাইছিল যে রাসেলকে যে করেই হোক সে একাই ধরবে। ঠিক তখনই আরেকজন ডাকাত এসে ক্যাটকে গান পয়েন্টে রেখে ব্যাংকের ভিতর থেকে বাইরে বের করে দেয়। অপরদিকে দেখা যায় তারা ব্যাংকের স্টোর রুমে অলরেডি একটি গর্ত খুঁড়ে ফেলেছে। আর ক্যাট যখন সেখান থেকে ফিরে এসে আরেকজন পুলিশের সাথে কথা বলছিল, তখন হঠাৎ রাসেল ক্যাটকে ফোন করে বলে যে তোমরা ব্যাংকের 2 তলা টার্গেট করে যে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছো সেটার মনিটরে তোমরা একবার তাকিয়ে দেখো। আসলে পুলিশেরা গোপনে ব্যাংকের বাইরে আরেকটি ক্যামেরা লাগিয়ে ব্যাংকের 2 তলা গোপনে ফলো করে আসছিল।
আর সেই ক্যামেরা রাসেল ক্যাটকে দেখিয়ে একদম লাইভ অবস্থায় একজন জিম্মিকে সরাসরি গুলি করে মেরে ফেলে। আর ক্যাট ও তার বাকি সঙ্গীরা এটা দেখে প্রচন্ড হতাশ হয়ে পড়ে। আর সেই জিম্মি খুন হওয়ার জন্য সেখানে ক্যাটের বস চলে আসে। আসার পর সে অনেক বেশি রেগে যায় এবং তাদের উপরে অ্যাকশনে নামার জন্য নির্দেশ দেয়। এরপর পুলিশেরা ব্যাংকের ম্যাপ দেখে তারা প্ল্যানিং করতে থাকে যে তারা ব্যাংকের কোন কোন দিক দিয়ে প্রবেশ করবে এবং ভিতরে গিয়ে কিভাবে তারা জিম্মিদেরকে সেফ জোনে নিয়ে আসবে। একসময় তারা ঠিক করে সেখানে তারা গুলির পরিবর্তে রাবার বুলেট ব্যবহার করবে। এরপর তারা সবাই প্ল্যান মতো পজিশন নিতে শুরু করে। আর ক্যাট তখন তাদের রুমে একটি বক্স হাতে নিয়ে নড়াচড়া করছিল। আর তখনই সে দেখতে পায় সেটার ভিতরে একটি ট্রান্সমিটার লাগানো ছিল। অর্থাৎ রাসেল যখন খাবারের জন্য একজন জিম্মির গলায় একটি বোর্ড লাগিয়ে দিয়েছিল, সেটার ভিতরে রাসেল অনেক আগে থেকে একটি ট্রান্সমিটার সেট করে রেখেছিল, যাতে করে ক্যাটদের অফিসের সমস্ত কথা রাসেল শুনতে পায়। এটা দেখার পর ক্যাট সঙ্গে সঙ্গে তাদের পুরো টিমকে ফোন করে বলে ডাকাতেরা আমাদের সমস্ত কথা এবং এই অপারেশনের প্ল্যান সম্পূর্ণ শুনে ফেলেছে, তাই ক্যাট এই অপারেশন বাতিল করতে বলে। কিন্তু ক্যাটের বস এই আক্রমণ করার নির্দেশন দিয়েছিল, তাই পুলিশরা বলতে থাকে আমরা এই আক্রমণ চালিয়ে যাব। আর এই সকল কথা ব্যাংকের ভিতর থেকে রাসেল শুনছিল। ঠিক তখনই ডাকাতেরা সবাই স্মোক গ্রেনেড ছুঁড়ে সকল জিম্মিদেরকে এক জায়গায় জড়ো করে। এরপর তারা মেন দরজার সামনে একটি বোমা ব্লাস্ট করায়। এরপর সকল জিম্মিদেরকে মেন গেট দিয়ে বের করে দেয়। আর সবার একই রকম পোশাক থাকার ফলে জিম্মিদের সাথে আসামিরাও পালিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই পুলিশেরা সবাইকে রাবার বুলেট মেরে ডাউন করে ফেলে এবং সবাইকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যায়। এরপর ক্যাট সহ পুলিশেরা সবাই ব্যাংকের ভিতরে গিয়ে একে একে সব রুম চেক করতে থাকে, কিন্তু তারা সেখানে কোনো ডাকাতকে পায় না এবং কোনো খুন হওয়া লাশকেও সেখানে পায় না। তবে তারা ডাকাতদের বন্দুকগুলো খুঁজে পায়, কিন্তু অবাক করার বিষয় হলো এগুলো একটাও আসল বন্দুক ছিল না, সবগুলি ছিল খেলনা বন্দুক। তারা অন্য একটি রুমে গিয়ে দেখে যে যেই জিম্মিকে গুলি করে মারা হয়েছিল আসলে সেটাও ছিল একদম সাজানো। ডাকাতেরা তাদের মধ্য থেকে একজনকে দিয়ে এই খুনের অভিনয় সাজিয়েছিল রং এবং ইঞ্জেকশন দিয়ে। যাই হোক, এখন বাকি রইল যে এই ব্যাংক থেকে কত টাকা এবং কি কি চুরি হয়েছে। তাই এই হিসাব মিলানের জন্য ক্যাট প্রথমে সেই ব্যাংকের সকল ডকুমেন্টস হিসাব করে দেখে যে আসলে এই ব্যাংকে ডাকাতির পূর্বে মোট টাকার পরিমাণ আসলে কত ছিল। আর চেক করার পর তারা হিসাব মিলিয়ে দেখে যে একটা টাকাও এই ব্যাংক থেকে চুরি হয়নি, এমনকি অন্য কোনো কিছু চুরি হয়নি। কিন্তু সেখানে একটি রিপোর্ট চেক করার সময় হঠাৎ ক্যাট লক্ষ্য করে দেখে যে ব্যাংকের ভিতরে যতগুলো সেফটি বক্স ছিল সবগুলোই ঠিকঠাক ছিল, কিন্তু 391 এর পর আজ পর্যন্ত 392 এর লকারের ইনফরমেশন কোথাও ছিল না। অর্থাৎ 392 নাম্বার লকারের ইনফরমেশন এতদিন যাবৎ এই ব্যাংক গোপন করে আসছিল। আর অন্যদিকে দেখা যায় ম্যাডলি এই ব্যাংকের মালিক আর্থারের সাথে দেখা করার জন্য চলে আসে। তখন আর্থার বলে আমি তোমাকে যে ফাইলটি উদ্ধার করার জন্য পাঠিয়েছিলাম সেটা কোথায়? ম্যাডলি বলে সেটা ডাকাতের লিডার তার নিজের কাছেই রেখে দিয়েছে, যাতে আপনি তার প্রতি কোনো প্রতিশোধ না নেন এবং ভবিষ্যতে যদি সে বিপদে পড়ে তাহলে যেন আপনি তাকে সাহায্য করেন। ম্যাডলি আরও বলে তবে আপনার সম্পর্কে ডাকাতের লিডার আগে থেকেই সবকিছু জানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে আপনি যেভাবে ধনী হয়েছেন। আর এই প্রথমবারের মতো আর্থার ম্যাডলিকে বলে যে হ্যাঁ, সেটা প্রায় 60 বছর আগের ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমি একজন আমেরিকান হওয়া সত্ত্বেও জার্মানের নাৎসি বাহিনীদের সাথে হাত মিলিয়ে অনেক সম্পত্তি কামিয়েছিলাম, কারণ তখন আমি একজন যুবক এবং অনেক গরিব মানুষ ছিলাম, তাই ভালো খারাপ কোনো কিছু বিশ্লেষণ করিনি। আর আর্থার আরও বলে যে আমার একজন ইহুদি বন্ধু ছিল যাকে আমি সাহায্য করতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। তার অনেক সম্পত্তি ছিল। নাৎসি বাহিনী তার পরিবারকে মেরে ফেলার পর তাদের কাছ থেকে আমি অনেক সম্পত্তি পেয়েছিলাম। আর এইসব অবৈধ সম্পত্তির ডকুমেন্টস এবং অনেক ডায়মন্ড আমার ব্যাংকের 332 নাম্বার লকারে রাখা ছিল এবং সাথে একটি ডায়মন্ডের আংটিও ছিল, যেটা ছিল আমার সেই ইহুদি বন্ধুর স্ত্রীর। যাই হোক, ম্যাডলি যেহেতু অনেক আগেই রাসেলের কাছ থেকে আর্থারের এই কুকর্মের কথা জেনেছিল, তাই ম্যাডলির চুক্তির টাকার সাথে আর্থার তাকে আরও কয়েক গুণ বেশি টাকার একটি চেক দেয়, যাতে ম্যাডলি এই সমস্ত কথা গোপন করে রাখে। এরপর ম্যাডলি এতগুলো টাকা পেয়ে খুশি হয়ে সেখান থেকে চলে আসে। আর ম্যাডলি সেখান থেকে চলে গেলে এই সব কিছুর জন্যই আর্থার প্রচণ্ড রেগে যায়। এরপর আমাদেরকে আবার সিনেমার সেই প্রথম দৃশ্য দেখানো হয়, যেখানে রাসেল বলেছিল যে সে একটি ছোট রুমের ভিতরে কয়েকদিন থেকেই নিজের ইচ্ছায় আটকে রয়েছে এবং সে একটি ব্যাংক ডাকাতির পরিকল্পনা বাস্তবায়ন করেছে। আর এবার রাসেলের হাতে অসংখ্য ডায়মন্ড দেখা যায়।
আর এই ডায়মন্ডগুলোই সেই 392 লকারের ভিতরে অনেকগুলো কালো ব্যাগের ভিতরে ঢাকা ছিল। আর এবার দেখা যায় রাসেল সেই ব্যাংকের স্টোর রুমের র্যাকের পিছন থেকে বেরিয়ে আসছে। মানে হলো এই ব্যাংকের মাঝে ডাকাতি হওয়ার পর সকল ডাকাত জিম্মিদের সাথে বাইরে বেরিয়ে গিয়েছিল, যার কারণে পুলিশ তাদেরকে আলাদাভাবে শনাক্ত করতে পারেনি। কিন্তু রাসেল এই স্টোর রুমের পিছনে ছোট্ট একটি রেডিমেড রুম বানিয়ে কয়েকদিনের জন্য পিছনেই লুকিয়েছিল, কারণ রাসেল চ্যালেঞ্জ করে বলেছিল যে সে সবার সামনে ব্যাংকের সামনে দিয়েই বের হয়ে যাবে। আর এখন সে এখান থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে দেখা যায় রাসেলের বাকি সদস্যরা গাড়ি নিয়ে ব্যাংকের নিচে তার জন্য অপেক্ষা করছে। আর তারা দেখতে পায় ক্যাট আবারও সেই ব্যাংকের ভিতরে ঢুকছে। আর এই খবরটি তারা ফোন করে রাসেলকে জানিয়ে সতর্ক করে দেয়। যাই হোক, এবার রাসেল ব্যাংকের স্টোর রুম থেকে বের হয়ে হাঁটতে শুরু করে এবং সে মেন গেটের সামনে এসে সে ক্যাটকে দেখতে পায় এবং ইচ্ছাকৃতভাবে সে ক্যাটের সাথে ধাক্কা খেয়ে দুইজনই সরি বলে আবার সেখান থেকে বেরিয়ে যায়। যাই হোক, রাসেল গাড়িতে যখন উঠে তখন তার একজন সঙ্গী রাসেলের ব্যাগ চেক করে দেখতে পায় যে সেখানে অনেকগুলো ডায়মন্ড রয়েছে। তখন সেই লোকটি বলে যে ডায়মন্ডের আংটিটা কোথায়? তখন রাসেল বলে সেটা জায়গা মতোই রেখে দিয়েছি। আর রাসেল বলে যে আমি একজন শুধু অবৈধ সম্পত্তির একজন লোকের সম্পত্তি ডাকাতি করেছি, যে কিনা নিজের অপকর্ম ঢেকে রাখতে চেয়েছিল। অন্যদিকে দেখা যায় 392 নাম্বার লকারের কোনো রেকর্ড ব্যাংকের কোনো ফাইলে উল্লেখ না থাকায় ক্যাট সেটা চেক করতে যায়। আর সে লকারটি খুলে সেখানে তেমন কিছুই দেখতে পায় না, শুধুমাত্র সে সেখানে একটি আংটি পায় এবং সেখানে একটি চিরকুট পায় যেখানে লেখা ছিল এই আংটিকে অনুসরণ করো। যার ফলে এইবার ক্যাট বুঝতে পারে যে এই 392 নাম্বার লকারটিকে সেভ রাখার জন্যই আর্থার ম্যাডুলিকে পাঠিয়েছিল। যার জন্য ক্যাট সেই আংটি নিয়ে সোজা আর্থারের কাছে চলে আসে এবং তাকে বলে যে আপনার ব্যাংকের 392 নাম্বার লকারের কোনো রেকর্ড আজ পর্যন্ত আপনার ব্যাংকের কোনো ফাইলে পাওয়া যায়নি। সেটার কাহিনী কি সেটা আমি জানতে চাই। কিন্তু আর্থার ক্যাটের সাথে এই ব্যাপারে কোনো কথা বলতেই রাজি হয় না। এক পর্যায়ে সে সেই আংটিটা দেখিয়ে বলে যে এটাই তাহলে সেই কাহিনী, তাই না? এই কথা বলার পর সে সেখান থেকে সোজা মেয়রের কাছে চলে আসে। এসে দেখে যে ম্যাডুলিও মেয়রের সাথেই রয়েছে। আসলে ক্যাট বুঝতে পেরেছিল যে আর্থারের সকল অবৈধ সম্পদ তার ব্যাংকেরই 392 নাম্বার লকারে রাখা ছিল, আর সেটা অলরেডি ডাকাতেরা নিয়ে গিয়েছে। আর এই আংটিটা রেখে গিয়েছিল যেন সেটার একটা সূত্র ধরে ক্যাট এগিয়ে যেতে পারে। তাই ক্যাট সেই আংটিটা ম্যাডুলি এবং মেয়রকে দেখিয়ে বলে যে আপনার দেওয়া কথা অনুযায়ী যদি আমার প্রমোশনের ব্যবস্থা করেন তাহলে আপনারা সবাই রক্ষা পাবেন। এছাড়া এই আংটির সূত্র ধরে আমি এই কেস লড়ে যাব এবং সবার মুখোশ খুলে দিব। যেহেতু ম্যাডুলি এবং মেয়র এটার সাথে পরোক্ষভাবে জড়িত ছিল, তাই তারা কোনো উপায় না পেয়ে ক্যাটের প্রমোশন করার ব্যবস্থা করতে রাজি হয়ে যায়। এরপর ক্যাট বাসায় ফিরে এসে তার পকেটে এক পিস ডায়মন্ড খুঁজে পায়। আর এবার ক্যাটের একটা কথা মনে পড়ে যায়, আর সেটা হলো ক্যাট একবার ব্যাংকের ভিতরে জিম্মিদের দেখতে গিয়ে রাসেলকে প্রশ্ন করেছিল যে তোমার এত নিখুঁত পরিকল্পনা থাকার পরও কেন তুমি ব্যাংক থেকে ডাকাতি করে বেরিয়ে যাচ্ছ না কেন? তখন রাসেল বলেছিল যে সময় হলে সবার সামনে মেন গেট দিয়ে বেরিয়ে যাব। আর এবার ক্যাট বুঝতে পারে যে সে পরবর্তীতে ব্যাংকে ঢোকার সময় তার সাথে যেই লোকের ধাক্কা লেগেছিল সেই ছিল এই ডাকাতির লিডার, এবং সেই লিডার তখন ব্যাংক থেকে বের হয়ে গিয়েছিল এবং ধাক্কা লাগার সময় সে তার পকেটে এই ডায়মন্ডটি দিয়েছিল। এটা ভেবে ক্যাট অবাক হয়ে গিয়ে একটি মুচকি হাসি দেয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।